নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের বেশ কিছু শেয়ার মার্কেট কি আপনারা করবেন আর কি করবেন না সেইগুলো নিয়ে একটুখানি ডিসকাশন করব। তো এই যে আপনারা ইনভেস্ট করার সঙ্গে আপনারা দেখবেন এই যে রেজাল্ট আসছে, প্রচুর টুইটার, প্রচুর ইউটিউবার অনেকেই নানা রকম জিনিস নিয়ে আলোচনা করে। যখনই আমরা আলোচনা করছি দেখছি কোনো কোম্পানির, অনেকে বলবে দেখবেন সেলস গ্রোথ যদি বেশি আসে বা কোনো কোম্পানির সেলস গ্রোথ বা একটা প্যারামিটার ধরুন প্রফিটের গ্রোথ এসছে, সেটা দেখে আপনাকে বলছে লাগিয়ে দিতে। এবার আপনি যদি হেডলাইন নাম্বার কোনো একটা সেলস গ্রোথ, প্যাড গ্রোথ প্রফিটের গ্রোথ এগুলো দেখে যদি অন্ধের মতো কোনো শেয়ারে লাগিয়ে দেন, তাহলে কিন্তু ভুল করবেন। প্রথমে আপনাকে কিন্তু কোনো গ্রোথের কারণ বিশ্লেষণ করতে হবে, যে একটা সেলস গ্রোথ কেন হয়েছে ব্যবসাটাতে বা প্রফিটের গ্রোথটা কেন এসছে, এইগুলো বোঝার চেষ্টা করতে হবে। 2 নম্বর কথা, এই সমস্ত কিন্তু কোম্পানি কিন্তু অনেক সময় তারা সেলস গ্রোথকে ইনফ্লেট করতে পারে। প্রচুর পেছনে এমন অনেক কাজ হয় যার মাধ্যমে কিন্তু কোম্পানির এই যে এত অডিটর টিম থাকে, নানা রকম কিন্তু কারসাজি হয়। সুতরাং এই যে নাম্বারে কিন্তু অনেক রকম গড়বড় থাকতে পারে। সুতরাং আপনি সবার আগে যখনই অ্যানালিসিস করবেন, শুধুমাত্র গ্রোথের ভিত্তিতে কোনো ডিসিশন নেবেন না। শুধুমাত্র একটা শেয়ারের সেলস গ্রোথ 100% থাকলেই শেয়ার বেড়ে যাবে, প্রফিটের গ্রোথ করলেই বেড়ে যাবে, তা নয়। আপনাকে গ্রোথের কোয়ালিটি দেখতে হবে, যে সেই গ্রোথটা যেটা এসছে সেটা কি কারণে এসছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই গ্রোথটা আগে গিয়ে সাস্টেন করবে কিনা, অর্থাৎ গ্রোথের কোয়ালিটি কি এবং সাস্টেনেবিলিটি কি আগের দিনে। দ্বিতীয় কথা হচ্ছে গ্রোথ তো হয়েছে, শুধু এবার গ্রোথ হচ্ছে, তার সঙ্গে কি কোম্পানির মার্জিন বাড়ছে। যদি গ্রোথ কোম্পানি করে ফেললো কিন্তু দেখা যাচ্ছে কোম্পানির মার্জিন বাড়ছে না, তাহলে কিন্তু আমাদের সেই গ্রোথ নিয়ে লাভ নেই। এবং দেখতে হবে অনেক সময় কি হয়, র ম্যাটেরিয়ালের দাম, কোনো কোম্পানি যখন কোনো প্রোডাকশন করে তখন তো তার জিনিস কিনতে তার র ম্যাটেরিয়াল লাগে, র ম্যাটেরিয়ালের দাম কিন্তু আপ ডাউন করে। এই র ম্যাটেরিয়ালের দাম যদি কমে যায়, তাহলে দেখবেন কিন্তু মার্জিন বেড়ে গেছে। কিন্তু বুঝতে হবে এই যে মার্জিন, সেটা কিন্তু সাস্টেনেবল বা মার্জিন নয়, এর কিন্তু কোয়ালিটি কিন্তু ততটা মানে শক্ত নয়। আপনাকে দেখতে হবে যে কোনো কোম্পানির এই যে মার্জিন বাড়ার জন্য বেশ কিছু লিভার থাকতে হবে, অর্থাৎ সে এমন কিছু বিজনেস করছে বা তার বিজনেসে এমন একটা প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করতো, সেখান থেকে এমন একটা প্রোডাক্টে শিফট করেছে যেখানে কিন্তু মার্জিন বেশি থাকে। তো সেটাকে আপনাকে বলবে যে না, সেই বিজনেসটা লং টার্ম সাস্টেনেবল মার্জিন দেবে কিনা। তার সঙ্গে সঙ্গে আপনাকে অনেক কিছু চেক করতে হবে। একটা ব্যবসায় তার ডেট পজিশন কি আছে, তার সঙ্গে তার ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ সে একটা বিজনেস যে করছে সেখানে ওয়ার্কিং ক্যাপিটালের কতটা বেশি লাগছে না ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগছে, ব্যবসাটা ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ নাকি ওয়ার্কিং ক্যাপিটালের সেখানে অতটা গুরুত্ব নেই, সেগুলো বুঝতে হবে। 4 নম্বর জিনিসটা বুঝতে হবে, কোম্পানি যে প্রফিট করছে সেটাকে তার ক্যাশ ফ্লোতে কনভার্ট করতে পারছে কিনা। কারণ অনেক সময় আমরা দেখি কোম্পানি প্রফিট করে, কিন্তু সেই প্রফিটটা হচ্ছে কি খাতায় কলমে প্রফিট। কোনো ব্যবসা যখন কেউ করে দিল, 100 টাকার মাল যখন সে 200 টাকায় বেচলো, তাহলে কিন্তু তার 100 টাকা প্রফিট, সেটা কিন্তু খাতায় কলমে। কিন্তু দেখা যাচ্ছে সেই মালটা সে বাকিতে বেচেছে এবং সেটা কিন্তু রেকর্ড করে দিয়েছে প্রফিট হিসাবে। পরে দেখা গেল টাকা তার আস্তে আস্তে দেরি হচ্ছে অথবা ঠিকমতো এলোই না। সেই জন্য আপনারা ক্যাশ ফ্লো রেসপেক্টে সবসময় প্রফিটকে দেখবেন, যে কোম্পানির ক্যাশ ফ্লোর সঙ্গে কোম্পানির যে প্রফিট এবং তার যে অপারেটিং প্রফিট এবং নেট প্রফিট, সেই দুটো ম্যাচ করছে কিনা। মার্কেটে নয়েজ কিন্তু প্রচুর, অনেকেই আছে কিন্তু এই এত কিছু বিষয় দেখে ইনভেস্টমেন্ট করে না, কোনো একটা প্যারামিটারের উপর ভিত্তি করে ইনভেস্টমেন্ট করে। ডেট কম, এটা একটা প্যারামিটার হয়ে গেল, কেউ বলবে গ্রোথ বেশি, এটা একটা প্যারামিটার হয়ে গেল। আপনি সমস্ত কিছু দেখবেন। এই যে কালকে ইয়েস ব্যাংকের নাম্বার এসছে, দেখতে যদি আপনার হয় তাহলে দেখবেন যে ইয়েস ব্যাংকের কিন্তু গ্রোথ অনেক ভালো এসছে। এবার আপনি ইয়েস ব্যাংকে অন্যের মতো লাগিয়ে দেবেন? আপনি নিশ্চয়ই জানেন পাস্টে তার কি কি সমস্যা হয়েছিল, রানা কাপুরের ফ্রড তো সবাই জানে। আজকে কোনো একটা শেয়ারের ম্যানেজমেন্ট, কোনো একটা কোম্পানি ম্যানেজমেন্টই যদি খারাপ হয় আর সেই শেয়ারে হাজার গ্রোথ আসুক, সেই গ্রোথের উপর ভরসা করে আপনি অন্যের মধ্যে ইনভেস্ট করতে পারেন না। কারণ তার কোনো গ্যারেন্টি নেই যে আগামী দিনে ওই ম্যানেজমেন্ট আবার এমন কিছু ফ্রড করবে না। তো যেদিন দেখবেন ফ্রড করবে, সেদিন দেখবেন ওই গ্রোথ যেটা দেখাচ্ছে সেই গ্রোথটা দেখবেন গিয়ে শূন্য হয়ে গেছে, বা সেই গ্রোথটা গিয়ে ধপ করে কিন্তু কমে গেছে। তার যারা খারাপ ম্যানেজমেন্ট, তারা কিন্তু গ্রোথের নাম্বারেও কিন্তু ঘাপলা করতে পারে। সুতরাং এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র আপনি গ্রোথ দেখে লাগিয়ে দেবেন। আপনাকে কিন্তু কোম্পানির প্রমোটারকে ভালো করে চিনতে হবে, কোম্পানির ক্যাশ ফ্লো সাইকেল ভালো করে বুঝতে হবে, কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ভালো করে বুঝতে হবে, এবং ওভারঅল কোম্পানির যে কি কি গ্রোথ ড্রাইভার। আপনি যখন কোম্পানি, আমরা কনকল নিয়ে ডিসকাশন করি, দেখবেন কোম্পানি বলছে আমি ক্যাপেক্স করছি। এই যে ক্যাপাসিটি করছে, দেখতে হবে আদৌ সেই জিনিসের ডিমান্ড আছে কিনা। নাহলে ক্যাপাসিটি আমি বাড়িয়ে দিলাম, তারপরে দেখা গেল সেই জিনিসের ডিমান্ড নেই, তাহলে আমার প্ল্যান কিন্তু ফাঁকা পড়ে থাকবে। সুতরাং এই যে ক্যাপাসিটি করছে, এবং ক্যাপাসিটি করার সময় যে আমি একটা প্ল্যান বসালাম, সেটা কত পার্সেন্ট কোম্পানি ভালোভাবে ইউটিলাইজেশন করতে পারছে কিনা, সেটাকেও কিন্তু আমাদের দেখতে হবে। অর্থাৎ ক্যাপাসিটি বাড়ালে শুধু চলবে না, ক্যাপাসিটি ইউটিলাইজেশন কতটা করতে পারছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং
আমাদের কিন্তু প্রত্যেকটা প্যারামিটার অর্থাৎ ইনভেস্টমেন্ট করবার সময় সবাই কিন্তু একটা চেক লিস্ট বানান। আমি পরবর্তীকালে এই ইনভেস্টমেন্ট চেক লিস্ট নিয়ে একটা ভিডিও করবো যে মোটামুটি কি কি জিনিসগুলো আপনারা দেখবেন। তো সুতরাং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চেক লিস্ট ধরে এক একটা প্যারামিটার ধরে ধরে দেখুন। সবার আগে মাথায় রাখবেন যে রিজেকশন মাইন্ডসেট। শেয়ার মার্কেটে আমরা এসছি কিন্তু রিজেকশন, মানে যত বেশি কোম্পানিকে আমরা রিজেক্ট করতে পারবো অ্যানালিসিস করে, প্রত্যেক কোম্পানি দেখবেন বেশ কিছু অপরচুনিটি আর বেশ কিছু রিস্ক আছে। তো সেই সমস্ত কোম্পানিগুলোকে যখন আমরা স্ক্যান করব, দেখবো যে যেখানে অপরচুনিটির পরিমাণটা বেশি এবং রিস্কের পরিমাণটা কম, সেই কোম্পানিগুলো কিন্তু আমাদের জন্য ভালো। সুতরাং আমরা যখনই কোম্পানিকে স্ক্যান করব, প্রথমে দেখে নেবো যার রিস্ক বেশি, অর্থাৎ একটা কোম্পানির অপরচুনিটি রিস্ক, সব কোম্পানির অপরচুনিটি এবং রিস্ক আছে, কিন্তু যার রিস্ক বেশি সেই কোম্পানিকে কিন্তু আমরা আগে থেকে আমরা রিজেকশনের তালিকায় নেবো। যত বেশি আমরা রিজেকশন করব তত কিন্তু আমাদের কোম্পানির সংখ্যা কমে আসবে, এবং যত কোম্পানির সংখ্যা আমাদের কমে আসবে রিজেকশনের পর, তত কিন্তু আমাদের ফার্দার রিসার্চ করে ইনভেস্টমেন্ট করতে সুবিধা হবে। তো আমি আপাতত এইটুকু বলেই শেষ করছি। তো আপনাদের এই নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, বা আপনারা যদি ইনভেস্টমেন্ট চেকলিস্ট মানে কি কি প্যারামিটার দেখে ইনভেস্টমেন্ট করবেন, বা কোনো একটা ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক মেনটেন করে প্রাথমিকভাবে শেয়ার রিসার্চ করার উপর কিভাবে ডিসিশন নেবেন, সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটিতে। ভালো থাকবেন।